প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো গিয়ে আমাদের কিছু ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেশনের মডেল আছে। স্ট্রাকচার ক্যালকুলেশন মডেল আছে, সেই মডেলগুলির মধ্যে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে কয় ধরনের মডেল আছে। দেয়ার আর রিয়েলি বেসিক টু টাইপসের মধ্যে একটা মডেল আছে, যে মডেলগুলি করে কি সেটা হলো, প্রথমে দেখে সে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লেখার চেষ্টা করে। ইকুয়েশন লেখার পর এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করে টু গেট ওয়েভ ফাংশন। আর অ্যানাদার মডেল যেটা আছে সেটা এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের যেটা সলভ করে, সেখানে আসলে সাধারণত যেটা করে সেটা হলো এখানে একটা ইউনিট সেল ডিফাইন করা হয়। এই ইউনিট সেল ডিফাইন করার পরে তার কোনো একটা পার্টিকুলার এনার্জিতে সলভ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন এ পার্টিকুলার এনার্জিতে এবং তারপরে আরেকটা যে পদ্ধতিটা আছে সেটাকে আমরা বলি হলো ব্লকস থিওরেম স্যাটিসফাই করে এবং তার সলিউশন বের করা। এই পদ্ধতিতে তাহলে যেটা হয় সেটা হলো গিয়ে তোমার the solution is obtained by satisfying Bloch's theorem. এটা আমরা যেটা করি সেটা হলো গিয়ে ব্লকস থিওরেমটাকে স্যাটিসফাই করার পর সাইয়ের সলিউশনটাকে আমরা বের করার চেষ্টা করি। মডার্ন যতগুলি মেথড আছে বেশিরভাগই কিন্তু এই মেথডটা ব্যবহার করে, তবে কিছু মেথড শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা স্টার্ট করেছিলাম আমরা, সেটা শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করে। তো আমরা আজকে এই দুই ধরনের মেথড দেখার পরে আমরা যেটা শুরু করব সেটা হলো গিয়ে একটা মডেল আমরা আজকে বিস্তারিত বলবো। সেই মডেলটার নাম হলো সেলুলার মডেল। তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা যে মডেলগুলি পড়বো, এই মডেলের কোনো মডেলই অ্যানালাইটিক্যালি পুরোপুরি সলভ করা যায় না। আমরা আসলে এই মডেলগুলিকে এমন একটা জায়গায় পর্যন্ত আমরা সলভ করি যেখানে পর থেকে আমরা কম্পিউটেশনালি এই মেথডটাকে সলভ করতে পারি। তাহলে এই যে সেলুলার মডেল, এটা আসলে দিস ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট to solve band structure. এটার আগে কোনো মডেল ছিল না। এটা স্টার্ট করেছিলেন উইজনার সেইজ নামে দুই ভদ্রলোক। এটা স্টার্ট করেছিলেন। তোমরা কিন্তু ওনাদের আরেকটা জিনিস পড়েছিলা, উইজনার সেইজ সেল, এটাও তারা আবিষ্কার করেছিলেন। এবং এই যে সেলুলার মডেলটা আছে সেই মডেলটাও উইজনার সেইজ প্রথমে করেছিলেন। তা এখন এটার এম কি? দ্য মেইন এম ইজ টু ক্যালকুলেট the ground state, the lowest energy state, and find the
find the wave function at this state. তা এখন আমরা let us write the Schrodinger equation. The Schrodinger equation is আমরা এইভাবে লিখতে পারি Schrodinger equation h cut square by 2m del square. আমরা জানি এটা তার কাইনেটিক এনার্জি পার্ট, তার সাথে আমার একটি ইন্টারেকশন লাগবে ইউ আর, এটাকে আমি ইনসাইড এ ওয়েভ ফাংশন, দ্য ওয়েভ ফাংশন ইজ কে ডিপেন্ডেন্ট, এটাকে লিখতে পারি যেটা আমাকে গ্রাউন্ড স্টেট এনার্জি এপসিলন কে অ্যান্ড সাই কে আর দিবে। ধরো এটা আমার ইকুয়েশন 1। তবে আমাদের একটা সুবিধা আছে, যেহেতু আমরা এখন কিছু অ্যাপ্রক্সিমেশন মেথড ব্যবহার করতে পারি, তাহলে আমরা উই ডু নট হ্যাভ টু সলভ Schrodinger ইকুয়েশনটাকে আমি শর্টকাটে লিখব Schrodinger ইকুয়েশন ফর দ্য এন্টায়ার ক্রিস্টাল। because যে লেটিস যে পয়েন্টগুলি আছে, the lattice points have the same symmetry as the crystal. প্রতিটা লেটিস পয়েন্টের ক্রিস্টালের মতো একই সিমেট্রি আছে। সো and hence merely repeat itself a great number of times. তো অনেকবার এটা মানে অনেকবার যেহেতু সেটা রিপিট করে, কাজেই এটাকে আমরা বলতে পারি যে এটা যে কোনো একটা সিঙ্গেল লেটিস যদি আমরা নিই, তাহলে তার দিয়ে আমি পুরো ক্রিস্টালকে রিপ্রেজেন্ট করতে পারবো। তা এখন আমি ধরো একটা যদি আমি উইগনাসেস আঁকার চেষ্টা করি, আমরা উইগনাসেস কীভাবে আঁকি? ইফ উই ড্র lines connecting the nearest atoms and consider the planes bisecting this perpendicularly আমরা তাহলে কি পাবো? we will have not get every atom surrounded by a truncated
অক্টাহেড্রাল। আনফর্চুনেটলি এটা আমার পক্ষে আঁকা সম্ভব না, তবে আমি তোমাদেরকে বই থেকে এটার একটা ছবিটা আমি দেখিয়ে দিতে পারি যে এটা অনেকটা দেখতে এই ধরনের একটা স্ট্রাকচার হতে পারে বা এই ধরনের স্ট্রাকচার হতে পারে। তো এই ধরনের স্ট্রাকচার আমাদের আসলে আঁকতে আমাদের খুব কষ্ট হয়, তো আমরা এটা আঁকবো না। তবে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এটা 2 ডাইমেনশনাল প্লট আঁকতে পারি। সো এ 2D প্লট, এটা আবার অক্টাগন আঁকতে হবে না, এটা আমরা হেক্সাগন আঁকলেই চলে। এ 2D প্লট ইজ লাইক দিস। This is not a hexagon, এটা আমি অক্টাগনই আঁকতে পারছি, কিন্তু এখানে আমি একটা ছবি আঁকছি, একটা ছবি এখানে আমার আঁকা আছে, এই ছবিটা কিন্তু হেক্সাগন। তো আমি এখানে কিন্তু হেক্সাগন 1 2 3 4 5 6 7 8 কাজে আমি অক্টাগনই আঁকতে পারছি। তো এটার পোটেনশিয়াল কেমন হবে সেটা দেখি, কারণ যেহেতু একটা মাঝখানে একটা অ্যাটম আছে, তাহলে মাঝখানে আমি তার পোটেনশিয়ালগুলি পাবো এরকম। পাবো, আর এইসব জায়গায় এরকম কিছু পাবো। এখন কথা হলো এগুলি কি, প্রথমে এটা হলো গিয়ে কন্ট্রিবিউশন ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাটম, যে সেন্ট্রাল অ্যাটম আছে তার যে পোটেনশিয়াল আছে সেগুলি এভাবে আঁকবো। এবং এইগুলি হলো যে কন্ট্রিবিউশন ফ্রম দ্য নিয়ারেস্ট নেইবার, এখানে একটা নিয়ারেস্ট নেইবার আছে, এখানে একটা নিয়ারেস্ট নেইবার আছে, এখানে একটা নিয়ারেস্ট নেইবার আছে, চারিপাশে যে নিয়ারেস্ট নেইবার আছে তাদের একটা কন্ট্রিবিউশনও আমি আসলে এখানে পাবো। এখানে আসলে আমি আরেকটু আঁকতে পারতাম এবং কিছু অংশ, প্রতিটা অ্যাটমের কিছু অংশ কিন্তু বাইরে চলে যাবে, সে বাইরে গিয়ে সে পাশের অ্যাটমগুলিতে, পাশে যে অ্যাটমগুলি আছে তাদের যে সেলটা আছে উইটনেসের সেল, সেই সেলে সে কিছুটা কন্ট্রিবিউট করবে। তো এখন এগুলি হলো কি আমি বলতে পারি দিস ইজ আর ইকোপোটেনশিয়াল সারফেস। সো আমরা যেটা বলবো সেটা হলো এই লাইনগুলো হলো ইকোপোটেনশিয়াল মানে হলো কার্ভ উইথ কনস্ট্যান্ট ইউ অফ আর, এটাকে আমরা বলবো ইকোপোটেনশিয়াল উইদিন এ প্রিমিটিভ সেল, within a primitive cell. So there are contribution from central atom and at the corner contribution from nearest neighbors. ওকে, ঠিক আছে, তাহলে এটা হলো কি আমার মোটামুটি একটা উইকনেসের সেলের ভিতর কেমন ধরনের ইকোপোটেনশিয়াল থাকে তার একটা বর্ণনা আমি দেখলাম। তো এখন আমরা জানি যে এটা অ্যাট দ্য বাউন্ডারি এটা ব্লক কন্ডিশন স্যাটিসফাই করবে, যেহেতু আমরা বলতেছি যে আমাদের যে লেটেস্ট পয়েন্টগুলি আছে এগুলি রিপিট ইটসেলফ, একটু কিছুক্ষণ পর এটা রিপিট করে। সো আমরা এখানে ব্লক থিওরেম ব্যবহার করতে পারবো। ব্লক থিওরেমটা কি? ব্লক থিওরেমটা হলো সাই কে আর প্লাস আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর অফ সাই কে আর।
এই ব্লক রিলেশনটা থিওরেম ইজ এনাফ টু সলভ Schrodinger equation. Schrodinger equation যেটা ইকুয়েশন 1 ছিল উইদিন এ single primitive cell C0 যদি আমি একটা প্রিমিটিভ সেল ধরি তার ভিতর আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করতে পারবো উইথ দ্য হেল্প অফ ব্লক থিওরেম। এখন উই ক্যান ইউজিং ব্লক থিওরেম we can solve other primitive cells also, cells from the value of C0. আমরা C0 থেকে যে মান পাবো সেই মান দিয়ে আমরা অন্য সব প্রিমিটিভ সেলের ওয়েভ ফাংশনগুলি সলভ করতে পারবো। সো এইরকম যদি আমি সলিউশন বের করতে পারি তাহলে কতগুলি সলিউশন পাবো তোমার কোনো ধারণা আছে? দেয়ার উইল বি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। দেয়ার আর এখন যে ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 1 শ্রোডিঙ্গার ইকুয়েশন, এই ইকুয়েশনের দেয়ার আর ইনফিনিট নাম্বার অফ সলিউশন। দেয়ার আর many solutions of equation 1। তার মানে কি এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা ছিল। এখন সবগুলি সলিউশন কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল সলিউশন না, শুধু সেই সলিউশনগুলি অ্যালাউড বা অ্যাকসেপ্টেবল যেগুলি আমাদের বাউন্ডারি কন্ডিশন থেকে আসে। যেমন ধরো আমি যদি এভাবে লিখি, বাট the allowed solutions but all the solutions are not allowed. The acceptable solutions are those which comes from the boundary conditions. এখন এই বাউন্ডারি কন্ডিশন কি? বাউন্ডারি কন্ডিশন হলো, এটা আমরা আগে থেকেই জানি যে কোন একটা বাউন্ডারি যদি থাকে কোন একটা ওয়েভ ফাংশনের মাঝখানে, তাহলে সেই বাউন্ডারিতে তার যে ওয়েভ ফাংশনটা এবং তার যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভ দুইটাই কন্টিনিউয়াস হতে হবে। সো দ্য বাউন্ডারি কন্ডিশনস আর দুইটা বাউন্ডারি কন্ডিশন আছে। একটা হলো psi r ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ik ডট r আর psi r প্লাস r, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। এটা ধরো এটা ইকুয়েশন 2। আরেকটা বাউন্ডারি কন্ডিশন আছে, সেটা হলো গিয়ে তার ডেরিভেটিভের উপর, এটা হলো নর্মাল টু দ্য at the surface del of psi r equal to minus e to the power minus ik dot r, and
r plus r into dot del divergence of psi gradient of psi r plus r। এই হলো দুইটা বাউন্ডারি কন্ডিশন। এই দুইটা বাউন্ডারি কন্ডিশন থেকে এগুলি এখানের মধ্যে একটু আমি ডিফাইন করি কোনটা কি। where r and r plus r are both points on the surface of the cell surface of the cell, n are outward drawn normal। সো এই হলো গিয়ে তাদের বর্ণনা। এখন যখন আমি এই সাই এর মান এই সমীকরণগুলিতে বসাবো তখন আমাদের কতগুলি কে ডিপেন্ডেন্ট কতগুলি ইকুয়েশন আমি পাবো। সো let us write that thing. The boundary conditions, introduces the wave vector k into the cellular solution and eliminates আমাদের যে ইনফিনিট নাম্বার অফ সলিউশন ছিল, eliminates all solutions except those for a discrete set of energy এগুলি হলো ব্যান্ড এনার্জি which are nothing but the band energy। which are just the band energy। এগুলিকে আমরা E equal to E and K দিয়ে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, এখন প্রবলেম হলো, একটা প্রবলেম আমাদের মধ্যে এখন তৈরি হয়। সেই প্রবলেমটা আমাদের এখন একটা অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। তো আমরা যদি খেয়াল করি, দেখো এই যে এই উইগনাসের সেল আছে, সেই সেলের দেয়ার আর পোটেনশিয়াল, যা মাঝখানে যে অ্যাটমটা আছে তার যে পোটেনশিয়াল আছে, এছাড়াও কতগুলি পোটেনশিয়াল আছে বাইরের সেলে। এগুলিকে আমার শ্রোডিঙ্গার সমীকরণে ইনকর্পোরেট করা খুবই কঠিন। তাই আমার এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে। সেটা কি করতে হবে সেটা নিয়ে আমি একটু লেখার পরে এটা আলোচনা করব। তো in order to solve the equation, we have to apply the first approximation।
প্রথম অ্যাপ্রক্সিমেশনটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, আমরা যেহেতু এই ধরনের পোটেনশিয়াল নিয়ে শ্রোডিঙ্গার সমীকরণ ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদের করতে হবে কি, একটা পোটেনশিয়ালের ধরনটা পাল্টাতে হবে। উই রিপ্লেস এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেটা হলো শ্রোডিঙ্গার সমীকরণটা। সেখানে যে ইউআর আছে, এটা একটা ভেক্টর, ঠিক আছে, ইউআরটা একটা ভেক্টর। সো আমি এখন এমনভাবে এটাকে রিপ্লেস করব যেন এটা ভেক্টর না থাকে। যেমন ধরো তখন আমার ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, উই রিপ্লেস দ্য পিরিয়ডিক পোটেনশিয়াল ইউআর within the Wigner cells, within the Wigner cell by a potential এটা হলো শুধু আর ডিপেন্ডেন্ট একটা পোটেনশিয়াল। দিস ইজ নট এ ভেক্টর উইথ এ স্ফেরিক্যাল সিমেট্রি। with a spherical asymmetry about the origin. এখন আমরা আবার সেই আগের ছবিটা আবার আঁকবো। এখানে কি করা হয়েছে সেটা জাস্ট আমি একটু লিখে দিই। উই কনসিডার দ্যাট VR is the potential of central atom and contribution to UR from all the nearest neighbors are neglected inside C0 ভিতর যত নিয়ারেস্ট নেইবার আছে সব কিছু নেগলেক্ট। এইটা করার কারণ হলো যে এখন এই মুহূর্তে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সবচেয়ে ম্যানেজেবল ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখন দেখি আমাদের পোটেনশিয়ালটা কেমন দেখতে হবে। এখন এটা দেখতে হবে, দেখে একটা সেন্ট্রাল অ্যাটম আছে, সেন্ট্রাল অ্যাটমের চারিপাশে এভাবে আমার শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের যে ইকুইপোটেনশিয়াল আছে সেগুলিকে আমি আঁকছি, যত নিয়ারেস্ট নেইবার আছে সেগুলিকে সবগুলিকে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন যেহেতু এখন আমাদের পোটেনশিয়ালটা স্ফেরিক্যালি সিমেট্রিক ইনসাইড C0, সলিউশনটাকে লেখা যাবে এরকম, সিন্স দ্য potential is spherically symmetric inside একটা সেল C0, the solution of Schrödinger equation
can be written using this equation psi lm r equal to এটা r মানে কি এখানে থিটা ফাই সবই আছে, সো এটাকে আমি y lm theta phi and chi l আমরা তাহলে আমাদের ওয়েভ ফাংশনটা দিস ইজ ডিপেন্ডস অন দ্য কোয়ান্টাম নাম্বার lm। এখন এটা দুইটা অংশ বিভক্ত, একটা হলো স্ফেরিক্যাল হারমোনিক্স ylm থিটা ফাই, এটাকে আমরা বলবো স্ফেরিক্যাল হারমোনিক্স, আর কাইএল আর ডিপেন্ডেন্ট, এটা ভেক্টর না, এটা হলো গিয়া রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন অফ রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন। তা আমরা দেখি এটা হলো সলিউশন অফ রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন। রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন কি? সেটা হলো কাইএল আর প্লাস 2/r কাইএল প্রাইম আর প্লাস 2m/h কাট স্কোয়ার ইন্টু h cut square by 2m l into l plus 1 by r square chi l r equal to 0। ধরো এটা ইকুয়েশন 4। তো এটাকে বলা হয় রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখন ফর এ গিভেন পোটেনশিয়াল for a given potential V of r and for a given value, for a given energy E, তাহলে আমরা একটা সলিউশন পাবো। there is a unique একটাই সলিউশন থাকবে, সেটা হলো কাই, ইট ডিপেন্ডস অন বোথ এল অ্যান্ড এনার্জি, অ্যান্ড এটা যেটা সলিউশন অফ 4 ইজ এ ইউনিক কাই এল ই এ সলিউশন অফ 4। 4 নম্বর ইকুয়েশনে একটা সলিউশন হবে এটা, যখন কোনো একটা নির্দিষ্ট পোটেনশিয়াল এবং নির্দিষ্ট এনার্জির জন্য। এই সলিউশনটা এটা হলো অরিজিনের রেগুলার, দিস সলিউশন ইজ রেগুলার এট অরিজিন। এটা হলো অরিজিনের রেগুলার একটা সলিউশন। এখন এটা এইখানে কিছু অ্যাডভান্টেজ আমাদের আছে, যেমন ধরো যে কাইএল একটু লিখে দিই আর একটু, দ্য অ্যাডভান্টেজ of this method is that this chi L E can be calculated numerically কারণটা কি? বিকজ since ordinary differential equation is easy to handle in কম্পিউটার, খুব সহজে আমরা কম্পিউটারে
ওডি সলভ করতে পারি। তো এখন তারপর আমরা জানি যেহেতু এনি লিনিয়ার কম্বিনেশন of solution, এটা আমরা থার্ড ইয়ারে পড়ছি যে অনেকগুলি যদি সলিউশনের শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন থাকে তাদের লিনিয়ার কম্বিনেশনও একটা সলিউশন। এনি লিনিয়ার কম্বিনেশন অফ সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন is also a solution। তাহলে আমরা লিখতে পারি যে সলিউশনটাকে এইভাবে লিখতে পারি সাই আর ই, এটা যেহেতু এটা আর ডিপেন্ডেন্ট এবং এর সাথে এনার্জি ডিপেন্ডেন্ট, এনার্জি চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো দিস ইজ ইকুয়াল টু ALM স্ফেরিক্যাল হারমোনিক্স। তারপরে আমরা লিখব তার রেডিয়াল পার্ট is also a solution of 1। এক নম্বর ইকুয়েশনের এটা একটা সলিউশন। সো এখন এগুলি বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে আমি সলিউশনগুলিকে বের করতে পারি। এখন এরপরে আমরা আরও কিছু এক্সপ্রেশন নিতে পারি, যেমন ধরো আমরা কিছু ফার্দার অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। তাহলে আমরা সাধারণত যে ALM আছে, ALM হলো গিয়ে তোমার কোএফিশিয়েন্ট অফ ইকুয়েশন, এই ইকুয়েশনের কোএফিশিয়েন্ট, এটা এমন পরিমাণ নেব উইল টেক as many terms, এটাকে যদি আমি ইকুয়েশন 5 বলি, as many terms in the expansion five as we can handle in the কম্পিউটার। আমরা যতগুলি টার্ম আমরা কম্পিউটারে হ্যান্ডেল করতে পারবো ঠিক ততগুলি টার্ম আমি এখানে নিব। এখন আমরা সাধারণত যেটা করি সেটা হলো যে ফর এ জেনারেল সেল, যে কোনো একটা সাধারণ সেলে আমরা দ্য বাউন্ডারি কন্ডিশন ছিল ইকুয়েশন 2 and 3। বাউন্ডারি কন্ডিশনস can be fit for only at a finite set of points, finite set of points on the surface। এইটা একটা অ্যাপ্রক্সিমেশন আমরা নিলাম। সো আমরা এরপরে আমাদের কি হবে, তো বাউন্ডারি কন্ডিশন থেকে আমাদের we will get
a finite number of k dependent equations for the ALMs এবং the values for E where can be determined by from the vanishing determinant which leads us to ENK এর মান এই ডিটারমিনেন্টের জিরো ডিটারমিনেন্ট থেকে আমরা বের করতে পারি। সো আমরা দিস ইজ দ্য ওয়ে আমরা আসলে এটাকে সলভ করতে পারি। এরপরে এই অংশটাই আসলে সলভ করতে গেলে কম্পিউটার ছাড়া আমরা কোনোভাবেই পারবো না। এখন আমরা একটু দেখি যে এই মেথডের ডিফিকাল্টিগুলি কী কী। এটা সরাসরি চলো আমরা বই থেকে দেখি। এই মেথডে আমরা যে ডিফিকাল্টটা আছে সেই বইটার পৃষ্ঠাগুলি আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। এখানে বলছে যে দ্য কম্পিটিশনাল ডিফিকাল্টিস ইনভলভ ইন নিউমেরিক্যালি স্যাটিসফাইং এ বাউন্ডারি কন্ডিশন ওভার দ্য সারফেস অফ দ্য উইটনেসেস প্রিমিটিভ সেল এ ফেয়ারলি কমপ্লেক্স পলিহেড্রাল স্ট্রাকচার। দেখো এই ধরনের একটা স্ট্রাকচারের উপর আমার এখন বাউন্ডারি কন্ডিশনগুলি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই ধরনের বাঁকা অবস্থায় আমাদের যে বাউন্ডারি কন্ডিশনগুলিকে ম্যাচ করা খুবই ডিফিকাল্ট কাজে এটা একটা ডিফিকাল্ট হয়। সাধারণ উইকনেসের যা তাদের প্রথম পেপারে তারা যেটা করেছিল সেটা হলো তারা এই বাউন্ডারিটাকেও একটা সার্কেল হিসাবে কল্পনা করেছিল, যার জন্য তাদের কম্পিটিশনালি তারা অনেক সুবিধা ভোগ করেছিল। কিন্তু একটু এটা যদি পলিহেড্রাল স্ট্রাকচার হয় তাহলে কিন্তু এই জিনিসটা এত সহজ আর থাকে না, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো ফিজিক্যালি কোয়েশনেবল পয়েন্ট অফ whether a potential representing an isolated ion is the best approximation to the correct potential within the entire Wegener's primitive cell। এখানে প্রশ্নটা হলো প্রকৃতপক্ষে আমাদের আসলে অ্যাকচুয়াল পোটেনশিয়াল হলো এটা, সেটা হলো গিয়ে তোমার সেন্টারের আয়নের পাশাপাশি কতগুলি পোটেনশিয়াল এবং এগুলি ফ্রম দ্য নিয়ারেস্ট নেইবার কিছু কন্ট্রিবিউশন। এটাকে আমি ধরে নিচ্ছি এটা পুরো জিনিসটা একটা স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল। এটা কি ঠিক হলো কি না, এটা কি আসলেই কি বাস্তবসম্মত কি না, সেই জিনিসটা নিয়ে একটা কোয়েশ্চেন অ্যারেজ করি। তার উপর আরেকটা জিনিস সমস্যা হলো, এই ছবিটা দেখলে আমরা হয়তো ক্লিয়ার হতে পারবো। এই যে এখানে কতগুলি আমরা এগুলি সবগুলি কতগুলি অ্যাটম আয়ন, এই আয়নের যে কোনো দুইটা আয়নের মাঝখানে এই লাইনটা হলো গিয়ে তোমার আমরা যে উইকনেসেস বাউন্ডারি বলতেছি সেটা হলো এইটা উইকনেসেস পোটেনশিয়াল। ঠিক এইখানে দেখা যায় এইখানে একটা ডিসকন্টিনিউয়াস বাউন্ডারি আছে, কারণ এখানে একটা শার্প একটা পিক, তার মানে এখানে এখানে তার ডেরিভেটিভের কন্টিনিউটিতে আমরা পাবো না। কিন্তু অ্যাকচুয়াল পোটেনশিয়ালটা কিন্তু এরকম, সেখানে কিন্তু সেই ডিসকন্টিনিউয়াস বাউন্ডারিটা নেই। সো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হলো সেলুলার মেথডে আমরা ওমিট করে যাই, যে আসল একটা ফ্ল্যাট পোটেনশিয়ালের জায়গায় আমরা একটা ডিসক্রিট বাউন্ডারির একটা ডিসকন্টিনিউয়াস বাউন্ডারি আমরা ধরে নিই। সো এই দুইটা প্রবলেম আমাদের সলভ করতে হবে। তারপরে আমি আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো গিয়ে উইগনাসিস প্রথমে কি করেছিলেন। উইগনাসিস প্রথমে ধরেছিলেন যে এই যে প্রথমে অ্যাকচুয়াল পোটেনশিয়াল থেকে তুমি অ্যাপ্রক্সিমেশন পোটেনশিয়ালে চলে গেছেন। অ্যাপ্রক্সিমেশন পোটেনশিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উইগনেসের সেল দিয়েই উনি করছিলেন, কিন্তু উনি পরে যখন দেখলেন যে এটা কম্পিটিশনালি খুব সুবিধা না, তখন উনি ধরে নিয়েছেন যে এই উইগনেসের সেলটা ইট সেলফ ইজ এ সার্কেল। এটাকে সার্কেল ধরে উনি করেছিলেন যে সোডিয়ামের ওয়েভ ফাংশন বের করার চেষ্টা করেছিলেন। সোডিয়ামের ওয়েভ ফাংশন উনি পেয়েছিলেন, এই যে একটা সলিড লাইন আছে, এটা হলো সোডিয়ামের জন্য ওয়েভ ফাংশন
কিন্তু বাস্তবে যেটা অ্যাটমিক ওয়েভ ফাংশন আছে সেটা কিন্তু একটু ডিফার করে, কিন্তু যদিও তাদের মধ্যে নেচার অনেকটাই মিল আছে। তারপরে কিন্তু এটা অন্য অনেক ইয়ার জন্য এটা কিন্তু আসলে সেলুলার মডেলটা কাজ করে না। কিন্তু তারপরেও এই মডেলটার ইম্পর্টেন্স এই কারণে যে এই মডেলটা হলো ফার্স্ট এবার ব্যান্ড স্ট্রাকচার মডেল। এটার পর থেকেই এই ব্যান্ড স্ট্রাকচারে নানা ধরনের কাজ শুরু হয়েছে। সো আমার এই কারণেই আমাদের এই সেলুলার মডেলটা পড়েই এটা শুরু করতে হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে।